ঈদে বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনেকে নানা ট্রল করছেন। এমন ট্রলের মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতোই দলটির জন্য একটি খবর এসেছে মার্কিন মুলুক থেকে। মার্কিন এক কংগ্রেসম্যান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার সহায়তাকারী হিসেবে জামাত ইসলামের বিচার দাবি করে ঐতিহাসিক এক প্রস্তাব তুলেছেন। মার্কিন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যানের তোলা এই প্রস্তাবটিতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সাথে জামাত ইসলামীকে সেই অপরাধের জন্য দায়ী করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। 21শে মার্চ মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যান। প্রশ্ন হলো, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 1 নম্বর বিরোধী দল হওয়ার পরপরই কেন মার্কিন পার্লামেন্টে জামাতের বিরুদ্ধে এমন ঐতিহাসিক প্রস্তাব তোলা হলো? এটি কি শুধু একটি প্রস্তাব, নাকি এর পেছনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কোনো সম্পর্ক আছে? এই ধরনের প্রস্তাবের পরিণতি ও গুরুত্ব কি? বিশেষ করে অতীতে বিশ্বের আর কোনো দেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমন প্রস্তাব আনা হয়েছিল কি না, যার কারণে ওই দলগুলো বেকায়দায় পড়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার ভয়াবহতা বিশ্বের যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দিতে বাধ্য। এই গণহত্যা কতটা ভয়াবহ ছিল তার বড় একটি প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গওহর আইয়ুবের লেখা গ্লিমসেস ইনটু দ্য করিডোর অফ পাওয়ার বইয়ে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের ব্যক্তিগত ডায়েরি থেকে একটি লেখা সংগ্রহ করেছিলেন গওহর আইয়ুব। সেখানে যা লেখা ছিল সেটি পড়লে আপনার গা শিউরে উঠবে। লেখা ছিল, যুদ্ধের 1 বছর পরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে এক তরুণ পাকিস্তানি অফিসারকে আনা হয় মানসিক চিকিৎসার জন্য। সেই তরুণ অফিসার যুদ্ধ শেষে পাকিস্তান ফিরে যাওয়ার পর গুরুতর মানসিক রোগে আক্রান্ত হন। যুদ্ধের কথা মনে হলেই তার পুরো শরীরে খিঁচুনি দিয়ে জ্বর উঠত। ঘুমোতে গেলেই দুঃস্বপ্নে ভেঙে যেত ঘুম। কেউ যেন তাকে বলতো, ফিরে যেতে হবে বাংলাদেশে, সেখানে থাকা হিন্দুদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, নয়তো তার মুক্তি নেই। মূলত দিনের পর দিন ওই অফিসারের নির্দেশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা। পুরো মুক্তিযুদ্ধে তিনি একাই হত্যা করেছিলেন 14,000-এর বেশি নিরীহ মানুষকে। পরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। দর্শক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা পুরো বাংলাদেশ জুড়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। 1972 সালের 11 ফেব্রুয়ারি বাংলাদেশ অবজারভার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে দিনাজপুর টিএনটি অফিসের একটি টর্চার সেলের বিবরণ পাওয়া যায়। প্রতিবেদনটিতে লেখা ছিল, দিনাজপুরের টিএনটি অফিসের একটি টর্চার সেলে প্রায় 20,000 বাঙালিকে নির্যাতন করেছিল পাকিস্তানি সেনারা। সেলের মেঝেতে 3 ইঞ্চি পুরো রক্ত জমাট বেঁধেছিল। মুক্তিযুদ্ধের গণহত্যার কথা বলতে গেলেই উঠে আসে খুলনার চুকনগর গণহত্যার কথা। মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বল্প সময় কোন একটি স্থানে সবচেয়ে বড় গণহত্যা ছিল একটি। চুকনগর ছিল খুলনায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের একটি গ্রাম। 1971 সালের 20 মে মাত্র 1 প্লাটুন পাকিস্তানি সেনা 4 ঘন্টায় ব্রাশ ফায়ার করে হত্যা করে অন্তত 12,000 নিরীহ মানুষকে। আসলে এই গণহত্যায় এর চেয়ে বেশি মানুষ নিহত হয়েছিলেন। চুকনগরের পাশে বজ্রা নদীর পানিতে লাশ ভাসিয়ে দেওয়ায় নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যায়নি। স্থানীয়ভাবে সঠিক সংখ্যা জানাও যায়নি, কারণ ওই গণহত্যায় শহীদদের বেশিরভাগ চুকনগর, ডুমুরিয়া বা খুলনার বাসিন্দা ছিলেন না। ঢাকার গণহত্যাগুলো ছিল বড় আকারের। এসব গণহত্যার মধ্যে প্রথমেই বলতে হয় জিঞ্জিরা গণহত্যার কথা। 1971 সালের 2 এপ্রিল ভোর 5:30টায় শুরু হওয়া এই গণহত্যা থেমেছিল দুপুর 2:30টায়। জিঞ্জিরা গণহত্যায় শহীদ হয়েছিলেন 2,000-এর বেশি নিরীহ মানুষ। মুক্তিযুদ্ধে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি নৃশংসতা দেখেছে মিরপুর। মুক্তিযুদ্ধের সময় মিরপুর যেন পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর আল শামস আর রাজাকাটের জলজান্ত এক কসাইখানা ছিল। এই মিরপুরে পাকিস্তানপন্থী বিহারি ও অবাঙ্গালীরা গড়ে তুলেছিল অসংখ্য টর্চার সেল। ছিল বধ্যভূমি। মিরপুরে বধ্যভূমি ছিল 23টি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল শিয়ালবাড়ি বধ্যভূমি। এই জঙ্গলে হাজার হাজার মানুষকে কুপিয়ে হত্যা করা হয়। বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা ভবন থেকে কমার্স কলেজ যেতে যে কালভার্টটি পড়ে, সেখানে স্বাধীনতার পরে পাওয়া গিয়েছিল 60 বস্তা মাথার খুলি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী চালানো এসব হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করার একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যান। ওয়াহিও থেকে নির্বাচিত এই আইন প্রণেতা তার প্রস্তাবে বলেছেন, হত্যাযজ্ঞে সহায়তা করার জন্য জামাত ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। দেখে আসি সেই প্রস্তাবে কি বলা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে 1947 সালের আগস্টে ভারত ব্রিটিশ শাসনের অবসান ঘটে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছিল। পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল, যা তখন পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল। 1970 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ইশতেহার নিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী জামাত ইসলামের আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। অভিযানের আওতায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। প্রস্তাবে বলা হয়েছে, এই নৃশংসতায় নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে বিভিন্ন অনুমান থাকলেও সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এই সংখ্যা কয়েক হাজার থেকে কয়েক লাখ পর্যন্ত। 2 লাখের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছিলেন এবং সামাজিক গ্লানির কারণে তাদের প্রকৃত সংখ্যা সম্ভবত কখনো জানা যাবে না ও ভুক্তভোগীদের নাম স্মরণ করা হবে না। 1971 সালের 13 জুন দ্য সানডে টাইমসে জেনোসাইড শিরোনামের এক কলামে সাংবাদিক অ্যান্থনি মাস্কার হ্যান্স লিখেছেন, 25 মার্চ সন্ধ্যায় সেনাবাহিনী যখন ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল, তখন তাদের অনেকের কাছেই হত্যার তালিকায় থাকা ব্যক্তিদের নাম ছিল। 28 মার্চ ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্ল্যাড ওয়াশিংটনে সিলেক্টিভ জেনোসাইড শিরোনামে একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে অবাঙালি মুসলমানরা পরিকল্পিতভাবে গরিব মানুষের বসতিগুলোতে হামলা চালাচ্ছেন এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছেন। 6 এপ্রিল কনসাল জেনারেল আর্চার ব্ল্যাড ওই সংঘাতের বিষয়ে মার্কিন সরকার নিরাপত্তার বিরুদ্ধে একটি প্রতিবাদ লিপি পাঠান। এটি ব্ল্যাড টেলিগ্রাম নামে পরিচিত। ঢাকা কনসুলেট জেনারেলের 20 জন মার্কিন কূটনীতিকের সই করা ওই বার্তায় বলা হয়, দুর্ভাগ্যবশত যেখানে জেনোসাইড বা গণহত্যা শব্দ প্রযোজ্য, সেই আওয়ামী সংঘাতকে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে আমরা নৈতিকভাবেও হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মার্কিনীরা এ নিয়ে ঘৃণা প্রকাশ করেছেন এবং ব্ল্যাড নিজেও এই আপত্তির সঙ্গে একমত পোষণ করেছেন। 8 এপ্রিল কনসাল জেনারেল ব্ল্যাড আরেকটি টেলিগ্রাম পাঠান। সেখানে উল্লেখ করা হয়, হিন্দুদের উপর যে নগ্ন, পরিকল্পিত ও ব্যাপক দমনপীড়ন চালানো হচ্ছে, তার ক্ষেত্রে গণহত্যার শব্দটি পুরোপুরি প্রযোজ্য। 1971 সালে মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তানের সামরিক বাহিনী হিন্দুদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হলুদ রঙের এই চিহ্ন দিয়ে চিহ্নিত করত, যা নাসিদের ইহুদি নিধনের কৌশলের সাথে মিলে যায়। ল্যান্সম্যানের বর্তমান প্রস্তাবে হিন্দুদের এই সুনির্দিষ্ট নিধনযজ্ঞকে জাতিগত নিধন ও গণহত্যা হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে। গ্রেগ ল্যান্সম্যান তার আনা প্রস্তাবে বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার ঘটনাগুলো নথিবদ্ধ করা ও স্মরণ করা অত্যন্ত জরুরি, যাতে ভুক্তভোগীদের স্মৃতি রক্ষা করা যায় এবং ভবিষ্যতে এমন নৃশংসতা রোধ করা সম্ভব হয়। তিনি যে 4টি প্রস্তাব তুলে ধরেছেন, তার মধ্যে সবশেষ প্রস্তাবটি হলো 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের সহযোগী জামাতে ইসলামের পক্ষ থেকে জাতিগত বাঙালি হিন্দুদের উপর চালানো নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হচ্ছে। দর্শক, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গত 9 ফেব্রুয়ারি ক্যাপিটাল হিলে একটি শুনানি হয়। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতির অবনতি সহ 71-এর গণহত্যার বিষয় উঠে আসে। এরই ধারাবাহিকতায় মার্কিন পার্লামেন্টে নতুন প্রস্তাবটি তোলা হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ। প্রশ্ন হলো, মার্কিন কংগ্রেসে এ ধরনের প্রস্তাবের পরিণতি কি? এটি ঠিক যে মার্কিন কংগ্রেসে কোনো প্রস্তাব উত্থাপন মানেই তো আইনে পরিণত হওয়া নয়, কিন্তু তারপরও এর ঐতিহাসিক এবং বহুমাত্রিক প্রভাব আছে। প্রস্তাবটি বর্তমানে ফরেন অ্যাফেয়ার্স কমিটির টেবিলে রয়েছে। এখানে এটি 3টি সম্ভাব্য পরিণতির দিকে যেতে পারে। প্রথমত, কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নতুন সংশোধনের মাধ্যমে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটের জন্য পাঠাতে পারে। দ্বিতীয়ত, এটি কমিটিতে অনির্দিষ্টকালের জন্য পড়ে থাকতে পারে। তৃতীয়ত, যদি এটি হাউজের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পায় এবং পাশ হয়, তবে এটি মার্কিন সরকারের আনুষ্ঠানিক নীতি বা সেন্স অফ দ্য হাউস হিসেবে গণ্য হবে। যদি এই প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাশ হয়, তবে এর প্রভাব হবে বহুমাত্রিক। যদিও এটি কোনো বাধ্যতামূলক আইন নয়, তবে এটি মার্কিন প্রেসিডেন্টের উপর ব্যাপক নৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। ল্যান্সম্যানের প্রস্তাবের 4র্থ অনুচ্ছেদে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে এই নৃশংসকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে বলা হয়েছে।
প্রেসিডেন্ট যদি এই স্বীকৃতির ঘোষণা দেন, তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জামাত ইসলামের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে পারবে। এর মধ্যে থাকতে পারে দলটির নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রে দলটির আর্থিক লেনদেন বন্ধ করা এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী তালিকায় দলটির নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা। এছাড়া পাকিস্তানের উপর ৭১-এর কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং জীবিত অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে। মার্কিন কংগ্রেসের ইতিহাস ঘাটলে দেখা যায়, বিভিন্ন দেশের রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রস্তাব আনা হয়েছিল। ৯০ দশকের শেষের দিকে মার্কিন কংগ্রেসে কম্বোডিয়ার খেমার রুস নেতাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের সমর্থন দিয়ে প্রস্তাব পাশ করা হয়। এটি পরবর্তীকালে কম্বোডিয়ার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনে বড় ভূমিকা রাখে। রুয়ান্ডার গণহত্যায় ২৫ বছর পূর্তিতে ২০১৯ সালে মার্কিন সেনেটে একটি প্রস্তাব আনা হয়েছিল। ওই প্রস্তাবে রুয়ান্ডার তৎকালীন ইন্টারহামওয়ে নামক একটি উগ্রপন্থী রাজনৈতিক গোষ্ঠী এবং তাদের সহযোগীদের তীব্র নিন্দা জানানো হয়। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর মার্কিন প্রশাসন দেশবাধিকর নীতির মাধ্যমে পুরো রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করে। এটি ছিল কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মার্কিন আইনসভা ও প্রশাসনের গৃহীত সবচেয়ে চরম পদক্ষেপ, যেখানে একটি দলকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছিল। দর্শক, বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে এটি প্রথম কোনো আন্তর্জাতিক প্রস্তাব নয়। বিভিন্ন সময় পশ্চিমা বিশ্বের বিভিন্ন সংস্থায় এই দলটির কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল। ২০১৯ সালে রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস মার্কিন হাউজে একটি প্রস্তাব পেশ করেছিলেন। সেখানে জামাত ইসলামীকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে মার্কিন সরকারকে তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছিল। সেই প্রস্তাবে জামাতের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবিরের সহিংস কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এরপর ২০২২ সালে স্টিভ চ্যাবট এবং রো খান্না বাংলাদেশের গণহত্যার স্বীকৃতির জন্য রেজুলেশন ১৪৩০ আনেন। তবে এই প্রস্তাবগুলো ফরেন অ্যাফেয়ার্স কমিটির গণ্ডি পেরিয়ে প্রতিনিধি পরিষদের ভোটাভুটি পর্যন্ত পৌঁছাতে পারেনি। মূলত তৎকালীন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং লবিং যুদ্ধের কারণে প্রস্তাবগুলো ধামা চাপা পড়ে যায়। ২০১৪ এবং ২০১৫ সালে ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে সমর্থন করে প্রস্তাব গ্রহণ করে। সেখানে জামাতের সহিংসতার নিন্দা জানানো হয় এবং দলটিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে আখ্যা দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করেন ২০২৪ সালে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির মাঠে সবচেয়ে ভালো সময় পার করছে। ইউনূসের বদান্যতায় নিষেধাজ্ঞা থেকে ফিরে দলটি সংসদে প্রধান বিরোধী দল হয়েছে। তবে নির্বাচনের সময় দলটির কয়েকজন নেতার স্বাধীনতা বিরোধী মন্তব্য দলটিকে বেকায়দায় ফেলে দিয়েছিল। ঠিক এমন সময় মার্কিন কংগ্রেসম্যানের এই প্রস্তাব জামাতে ইসলামীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। শনিবার থেকে এই খবরটি কূটনৈতিক মহলেও বেশ আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জামাতের আমিরের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হওয়ার পর মার্কিন কংগ্রেসের এই প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে আরো বেশি আলোচনা হচ্ছে। ২১শে মার্চ দুপুরে রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। এতে অংশ নেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস ও ভুটানের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। এই সময় অনেকেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। কিন্তু এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা অতিথিদের সঙ্গে কোলাকুলি করছেন, কারো কপালে চুমু দিয়েছেন এবং খাবার টেবিলে বসে এক কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। শনিবার বিকেল থেকে নেটিজেনরা বিষয়টিকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করছেন। অনেকে ভিডিওটি শেয়ার করে তীব্র মন্তব্য করেছেন, আরেক পক্ষ অবশ্য এটিকে ইতিবাচক হিসেবে প্রচার করছেন। কিন্তু শনিবার রাত থেকে মার্কিন কংগ্রেসের প্রস্তাব তোলার খবরটি পুরোপুরি জামাতের বিপক্ষে যাবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।